মার্কিন যুক্তরাষ্ট্র সর্বপ্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল বলে বিখ্যাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন বিজ্ঞানীদের পটভূমিতে দীর্ঘ এবং গোপন অভিযানের পর যুক্তরাজ্য এবং কানাডা ম্যানহাটন প্রকল্পে সহযোগিতা করে। তারা সংযুক্ত আরব আমিরাতের আরও গভীরে প্রবেশ করে ভৌগোলিক প্রকল্পের আকার ধারণ করে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের মোট জিডিপির প্রায় 1% ব্যয় করে এই প্রকল্পে, যা তাদের নিজস্ব পারমাণবিক কর্মসূচিতেও জড়িত ছিল। কিন্তু সাফল্যের দিক থেকে তা ছিল অনেক কম। 1945 সালের মে মাসের মধ্যে জার্মানি আত্মসমর্পণ করে, কিন্তু জুলাই মাসে যখন রাষ্ট্রপতি ট্রুম্যান, স্ট্যালিন এবং চার্চিলের সাথে পটসডাম সম্মেলনে জার্মানির সাথে কি করা উচিত তা পরিকল্পনা করছিলেন, তখন ট্রুম্যানকে গোপনে জানানো হয় যে নিউ মেক্সিকোতে ট্রিনিটি পরীক্ষা সফল হয়েছে এবং তারা এখন মানবজাতির দেখা সবচেয়ে শক্তিশালী অস্ত্রের অধিকারী। ট্রুম্যান স্ট্যালিনকে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানিদের উপর এই অস্ত্র ব্যবহার করতে চলেছে। যদিও সেই সময় স্ট্যালিন তারা নিজস্ব পারমাণবিক অস্ত্র প্রকল্পে কাজ করছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন প্রকল্পের মধ্যে তার গুপ্তচর ছিল, তবুও অভ্যন্তরীণভাবে তিনি গোপনে ক্ষুব্ধ ছিলেন যে মার্কিনিরা তাদের পরাজিত করে এই বোমা তৈরি করে ফেলেছে। পরের মাসে আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপর ফ্যাটম্যান এবং লিটল বয় নামে পারমাণবিক বোমা ছেড়ে দেয়, তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করে যুদ্ধের অবসান ঘটায়। কিন্তু বিশ্বজুড়ে একটি নতুন প্রতিযোগিতা শুরু করে যায়, যার সাথে সকলের তাল মিলিয়ে চলা সম্ভব নয়। সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক প্রযুক্তি অর্জনের দ্বিতীয় স্থানে ছিল। 1941 সালের প্রথম দিকে জার্মান, ব্রিটিশ এবং আমেরিকান বিজ্ঞানীরা নিউক্লিয়ার ফিউশন সম্পর্কিত গবেষণাপত্র বন্ধ করে দেওয়ার পর তারা সন্দেহ করেছিল যে তারাও অস্ত্র তৈরির কাজ করছে। জাপানে আমেরিকানদের পারমাণবিক আক্রমণ দেখার পর এই কর্মসূচি দ্রুত গতিতে এগিয়ে যায় এবং মার্কিন কর্মসূচির উপর গুপ্তচর ভিত্তি থেকে তাদের কাছে প্রচুর তথ্য থাকলেও তারা ডাবল এজেন্টদের কাছ থেকে ভুল তথ্য পাওয়ার আশঙ্কায় ভুগছিল। এই কারণে তারা চুরি করা আমেরিকান নকশাগুলিতে বিশ্বাস করেনি, তাই তারা এখনও তাদের নিজস্ব গবেষণার অনেক কিছুই করতে বাধ্য হয়েছিল। অনেক বন্দী জার্মান বিজ্ঞানীকে ব্যবহার করে তারা তাদের নিজস্ব প্রকল্প তৈরি করে, একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নকশাগুলিও ব্যবহার করে এটি সঠিক কিনা তা পরীক্ষা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়েও আগে 1949 সালে সোভিয়েতরা কাজাখস্তানে RDS-1 পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে। এই প্রযুক্তির উপর আমেরিকার আর একচেটিয়া অধিকার ছিল না এবং এর ফলে যতটা সম্ভব পারমাণবিক অস্ত্র মজুত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কোল্ড ওয়ারে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়। পারমাণবিক অস্ত্রধর দেশের তালিকার মধ্যে তৃতীয় দেশ ছিল যুক্তরাজ্য। আপনি হয়তো ধরে নিতে পারেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাহায্য করত, কারণ তারা উভয় বিশ্বযুদ্ধে পাশাপাশি লড়াই করা গুরুত্বপূর্ণ মিত্র ছিল এবং তথ্যগতভাবে আমেরিকা ইউরোপে তাদের ভালো বন্ধুদের ক্ষমতায়ন করতে চাইবে। কিন্তু ঘটনাটি এমন ছিল না। 1940 সালে টিউব অ্যালয় নামে একটি প্রকল্প শুরু করে যুক্তরাজ্য। আমেরিকার আগে পারমাণবিক অস্ত্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনেক এগিয়ে ছিল। তারা জার্মান, অস্ট্রিয়ান এবং পোলিশ বিজ্ঞানীদের সাহায্যে এটি করেছিল, যারা সেই সময় জার্মানি থেকে পালিয়ে আসছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সীমিত সম্পদের কারণে ব্রিটেন তাদের সমস্ত কাজ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করে। এটিকে ম্যানহাটন প্রকল্পের সাথে একীভূত করে এবং কুইবেক চুক্তির অধীনে উল্লেখযোগ্য পরিমাণে গবেষণা প্রদান করে, যেখানে বলা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একবার তাদের কাজ সম্পন্ন হয়ে গেলে প্রযুক্তি ভাগ করে নেবে এবং একে অপরের সাথে এটি ব্যবহার করবে না। কিন্তু 1945 সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফলভাবে তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এবং ব্যবহার করে, তখন তারা চুক্তিটিও বাতিল করে এবং চূড়ান্ত ফলাফল ব্রিটেনকে জানায়নি, নিজেদের মধ্যেই রেখে দিচ্ছিল। এর ফলে যুক্তরাজ্য তাদের নিজস্ব পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করতে বাধ্য হয় এবং এটি দ্রুত গতিতে সম্পন্ন হয়, কারণ তারা ইতিমধ্যেই অনেক কাজ সম্পন্ন করেছে এবং বিশ্বের বেশিরভাগ ইউরেনিয়াম নিয়ন্ত্রণ করেছে। যুক্তরাজ্য 1952 সালে অস্ট্রেলিয়ার ঠিক উপরে মন্টেবেলো দ্বীপপুঞ্জে অপারেশন হারিকেন নামে তাদের প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে। এদিকে 1949 সালে সোভিয়েতরা প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করার পর মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে একটি নতুন ধরনের থার্মোনিউক্লিয়ার অস্ত্র তৈরির কাজ শুরু করে, স্ট্যান্ডার্ড অ্যাটম বোমা, যা পরমাণুগুলিকে বিভক্ত করার জন্য ফিউশন ব্যবহার করে। তার বিপরীতে এগুলি পরমাণুগুলিকে একত্রিত করার জন্য ফিউশন ব্যবহার করে। একই প্রক্রিয়া নক্ষত্রের অভ্যন্তরে ঘটে এবং এগুলি পারমাণবিক বোমার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি শক্তিশালী। ম্যানহাটন প্রকল্পের নেতৃত্বদানকারী ওপেনহাইমারের মতো বিজ্ঞানীরা মানবজাতির জন্য চরম বিপদ এবং এই পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা কোথায় যাচ্ছে তার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে এগুলি তৈরি করা থেকে বিরত করার জন্য সতর্ক করেছিল। কিন্তু তা সত্ত্বেও রাষ্ট্রপতি ট্রুম্যান চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। 1952 সালে যুক্তরাষ্ট্র আইভি মাইক সফলভাবে সম্পন্ন করে, যা নাগাসাকিতে নিক্ষিপ্ত হাইড্রোজেন থার্মোনিউক্লিয়ার বোমার চেয়ে 450 গুণ বেশি শক্তিশালী প্রথম পরীক্ষা ছিল। এরপর সোভিয়েতরা 1955 সালে RDS-37 নামে তাদের পরীক্ষা সম্পন্ন করে এবং যুক্তরাজ্য 1957 সালে অপারেশন গ্র্যাপল নামে তাদের পরীক্ষা সম্পন্ন করে।
হাইড্রোজেন বোমার এই নতুন হুমকির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পরের বছর 1958 সালে যুক্তরাজ্যের সাথে একটি পারমাণবিক চুক্তি পুনরায় স্বাক্ষর করার সিদ্ধান্ত নেয়। তালিকায় থাকা চতুর্থ দেশ ছিল ফ্রান্স। তাদের ইতিমধ্যেই ম্যানহাটন প্রকল্পে কয়েকজন বিজ্ঞানী কাজ করছিলেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা নিজস্ব পারমাণবিক কর্মসূচি শুরু করে। ইসরায়েলের সাথে সহযোগিতা করে, কিন্তু মূলত অস্ত্রের পরিবর্তে শক্তির উপর মনোযোগ দেয়। সুয়েজ ক্রাইসিসের বিব্রতকর পরিস্থিতি এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরে ফ্রান্স তাদের নিজস্ব প্রতিরোধ কৌশল চাইতে এবং একটি মহান ইউরোপীয় শক্তি হিসেবে তাদের স্থান ধরে রাখতে উৎসাহিত করে। মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের তুলনায় ফ্রান্সের পারমাণবিক অস্ত্র থাকার ধারণার অনেক বেশি বিরোধী ছিল, কারণ ফ্রান্সের পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিতে কিছুটা ভিন্ন ছিল। তাই ফ্রান্স প্রায় সম্পূর্ণ স্বাধীনভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করে। ফরাসি রাষ্ট্রপতি চার্লস ডি গল এই প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন এবং বলেছিলেন যে ফ্রান্সকে সত্যিকারের অর্থে সার্বভৌম এবং মহান শক্তি হিসেবে গড়ে তোলার জন্য পারমাণবিক অস্ত্র অপরিহার্য। তিনি ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কৌশলগত স্বাধীনতাও চেয়েছিলেন। তারা নাইজার, গ্যাবন এবং মাদাগাস্কারে তার উপনিবেশগুলি থেকে ইউরেনিয়াম সংগ্রহ করেছিল, যা একটি বিশাল সাহায্য ছিল। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া সত্ত্বেও ফরাসি বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তারা 1960 সালে সাহারা মরুভূমিতে আলজেরিয়ার ফরাসি উপনিবেশে গার্ভিউস ব্লু নামে তাদের প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে এবং তারপর 1968 সালে প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করে। পারমাণবিক অস্ত্রধর দেশ হিসেবে তালিকায় পঞ্চম দেশ ছিল চীন। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে নিজস্ব পারমাণবিক বোমা বানাতে চাইছিল। প্রাথমিকভাবে তারা সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে প্রচুর সাহায্য পেয়েছিল, কারণ তারা চীনকে একটি কার্যকর মিত্র হিসেবে দেখছিল। কিন্তু ক্রুশ্চেভ যখন স্ট্যালিনাইজেশন থেকে মুক্ত হতে শুরু করেছিলেন, তখন চীনের প্রেসিডেন্ট মাও পশ্চিমাদের প্রতি ক্রুশ্চেভের আরও সতর্ক দৃষ্টিভঙ্গিকে অত্যন্ত নরম এবং প্রকৃত কমিউনিস্ট নীতির সাথে সংগতিপূর্ণ নয় বলে নিন্দা করেছিলেন। এর ফলে দুই দেশের মধ্যে ফাটল দেখা দেয়, কারণ ক্রুশ্চেভ চীনা কর্মসূচি থেকে সমস্ত সাহায্য প্রত্যাহার করে নেয় এবং বাকি কাজ একা ছেড়ে দেন। চীন চিত্তাকর্ষক গতিতে তাদের উন্নয়ন অব্যাহত রাখে, বিশেষ করে যখন তারা চীনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। মহান অগ্রগামী উৎফলন এবং সাংস্কৃতিক বিপ্লব এই প্রচেষ্টায় উল্লেখযোগ্য সম্পদ ব্যয় করা হয়েছিল এবং তারা প্রাকৃতিক ইউরেনিয়ামের বিশাল মজুদও আবিষ্কার করেছিল, যা ব্যাপকভাবে সাহায্য করেছিল। 1964 সালে চীনারা লোপ নূর অঞ্চলের বিশাল শুল্ক হ্রদে প্রজেক্ট 596 তাদের প্রথম পারমাণবিক বোমা সফলভাবে বিস্ফোরণ ঘটায় এবং মাত্র 32 মাসের মধ্যে তারা তাদের প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করে, যা চিত্তাকর্ষক, কারণ এটি ফিউশন থেকে ফিউশন বোমায় পরিণত হওয়া যে কোনো দেশের থেকে দ্রুততম। এই তালিকায় ষষ্ঠ দেশ ছিল ইসরায়েল, যারা বিশ্বের একমাত্র দেশ যারা কখনো পারমাণবিক অস্ত্রের মালিকানা স্বীকার করেনি এবং কখনো তাদের অস্তিত্ব ঘোষণা করেনি। তাই কেউ জানে না কখন বা কতগুলি তৈরি হয়েছিল, তবে অনেক বিবরণ ফাঁস হয়ে গেছে। যেমনটি উল্লেখ করা হয়েছে, ইসরায়েলিরা 50-এর দশক থেকে ফরাসিদের সাথে পারমাণবিক শক্তি নিয়ে কাজ করে আসছিল এবং ফ্রান্স ইসরায়েলকে নেগেভ মরুভূমিতে একটি গোপন পারমাণবিক স্থাপনা তৈরিতে সহায়তা করেছিল, যা 1963 সালে একটি সমস্যা হয়ে দাঁড়ায় যখন মার্কিন প্রেসিডেন্ট কেনেডি ইসরায়েলিরা পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে উদ্বিগ্ন হয়ে পড়ে। জেএফকে এর তীব্র বিরোধিতা করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এই স্থাপনা পরিদর্শনের অনুমতি চেয়েছিল, যাতে নিশ্চিত করা যায় যে এটি বোমার জন্য নয়, জ্বালানির জন্য ব্যবহৃত হচ্ছে। ইসরায়েল বারবার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছিল এবং বিলম্ব করেছিল শুধুমাত্র সাবধানে পর্যায়ক্রমে পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্য, এবং লুকানো ভূগর্ভস্থ স্থাপনাগুলি লুকিয়ে রেখেছিল, যা পরে অস্ত্র তৈরির জন্য প্রকাশিত হয়েছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ন পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য উন্মাদ ছিলেন বলে জানা গেছে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফাটল তৈরি করেছিল, যারা সেই সময় ঘনিষ্ঠ মিত্র ছিল না। জেএফকে এর উত্তরসূরি লিন্ডন বি জনসন ইসরায়েলের পারমাণবিক অস্ত্র কর্মসূচি রোধে অনেক কম আক্রমণাত্মক ছিলেন, যা 1967 সালের দিকে সম্পন্ন হয়েছিল বলে মনে করা হয়। 60-এর দশক জুড়ে ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা নিয়ে গুজব এবং জল্পনা কল্পনা চললেও 1986 সালের শেষের দিকে একটি বড় প্রকাশ ঘটে। নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে কর্মরত ইসরায়েলি টেকনিশিয়ান মরদেকাই বেনুন ইসরায়েল থেকে পালিয়ে যান এবং ব্রিটিশ সংবাদ মাধ্যমে তার তোলা বিপুল সংখ্যক ছবি এবং স্থাপনাটি আসলে কি কাজে ব্যবহৃত হচ্ছে তার বিস্তারিত নথি ফাঁস করে দেন। এরপর ইসরায়েলের মোসাদ তাকে রোমে অপহরণ করে, যেখানে একজন মহিলা মোসাদ এজেন্ট তাকে প্রলুব্ধ করে এবং তার সাথে ডেটে যাওয়ার কথা বলে। এরপর তাকে ঘুম পাড়িয়ে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়, সেখানে গুপ্তচর বৃত্তি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে 18 বছরের কারাদণ্ড দেওয়া হয়। রুদ্ধদ্বার বিচার তাকে বক্তৃতা এবং ভ্রমণের উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং প্যারোল লঙ্ঘন, সংবাদ মাধ্যমের সাথে কথা বলা এবং ইসরায়েল ত্যাগ করার চেষ্টা করার জন্য তাকে বহুবার গ্রেপ্তার হতে হয়েছে। তার ফাঁস হওয়া তথ্য থেকে এটাও বিশ্বাস করা হয় যে ইসরায়েল
থার্মোনিউক্লিয়ার অস্ত্র তৈরি করেছে। এই তালিকার সপ্তম দেশ হিসেবে রয়েছে ভারত, যারা অন্যান্য অনেকের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত পাকিস্তান ও চীনের বিরুদ্ধে প্রতিরোধ এবং সুরক্ষার জন্য এই সর্বশেষ প্রযুক্তির প্রয়োজনীয়তা প্রকাশ করেছিল। গবেষণা 1940-এর দশকে শুরু হয়েছিল, কিন্তু প্রক্রিয়াটি সম্পন্ন করতে কয়েক দশক সময় লেগেছিল। 1962 সালে হিমালয়ে চীনের সাথে সীমান্ত যুদ্ধে চীনের আগ্রাসন বন্ধ করার জন্য ভারত হেরে যাওয়ার পর এটি আরও ত্বরান্বিত হয়েছিল। এটি প্রথমে পারমাণবিক শক্তি তৈরি করেছিল কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকে তার চুল্লির জন্য সরবরাহ পাচ্ছিল এবং গোপনে অস্ত্র তৈরিতে ব্যবহার করছিল। প্রথম পরীক্ষাটি 1947 সালের রাজস্থানের মরুভূমিতে স্মাইলিং বুদ্ধ নামে সফলভাবে সম্পন্ন হয়েছিল, যেখানে তারা শান্তিপূর্ণ পারমাণবিক বিস্ফোরণের কথা বলেছিল। এই পরীক্ষা বিশ্বব্যাপী নিন্দার জন্ম দেয় এবং ভারত জ্বালানির উদ্দেশ্যে সরবরাহ করা একটি কানাডিয়ান চুল্লি ব্যবহার করছিল এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোর কারণে। এখানেই দেশগুলি এই ধরনের অস্ত্রের বিস্তার এবং ব্যবহার সীমিত করার জন্য নিয়ম নির্ধারণের সম্মত হয়। তবে ভারত ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়াটিকে সম্পূর্ণরূপে অস্ত্র-শস্ত্রে রূপান্তরিত করা থেকে বিরত ছিল, যদিও ভবিষ্যতে প্রয়োজনে অস্ত্র-শস্ত্রে রূপান্তরিত করার উপায়গুলি তাত্ত্বিকভাবে গবেষণা করছিল। বেশিরভাগ ভারতীয় রাজনীতিবিদ সক্রিয় পারমাণবিক অস্ত্র তৈরির বিরোধিতা করেছিলেন, তাই এটি একটি ধীর প্রক্রিয়া ছিল যা 90-এর দশক পর্যন্ত সম্পন্ন হয়নি। অষ্টম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে দক্ষিণ আফ্রিকা, যা সবচেয়ে অনন্য গল্পগুলির মধ্যে একটি। এটি বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ইউরেনিয়ামের মজুদ ছিল, যা একটি মূল উপাদান, এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং সম্ভবত সোভিয়েত ইউনিয়ন এবং ইসরায়েলে সরবরাহ করে আসছিল, যার বেশিরভাগই শান্তিপূর্ণ শক্তি চুল্লির জন্য তৈরি করা হয়েছিল, তবে সম্ভবত কিছু অস্ত্রের জন্য ব্যবহৃত হচ্ছিল। 1948 সাল থেকে দক্ষিণ আফ্রিকা একটি পারমাণবিক শক্তি কর্মসূচি তৈরি করে আসছিল, কিন্তু 1960 এবং 70-এর দশকে নামিবিয়া এবং আঙ্গোলায় সোভিয়েত প্রভাব বৃদ্ধির কারণে তারা অস্ত্রের প্রতি আগ্রহ সরিয়ে নেয়। এর পাশাপাশি বর্ণবাদী শাসন বিশ্বব্যাপী নিন্দার মুখে পড়ে যায়, যার ফলে দক্ষিণ আফ্রিকা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং সুরক্ষার জন্য খুব বেশি মিত্রবিহীন হয়ে পড়ে। 1977 সালে তারা তার কালাহারি মরুভূমিতে একটি পরীক্ষামূলক কেন্দ্র তৈরি করে এবং প্রায় একটি বোমা বিস্ফোরণ ঘটাতে থাকে, কিন্তু যখন একটি সোভিয়েত স্যাটেলাইটে এটি ধরা পড়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে এটি জানানো হয়, তখন প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক চাপে পরীক্ষাটি বন্ধ করে দেয়। 1979 সালে মার্কিন স্যাটেলাইটগুলি দক্ষিণ আফ্রিকা এবং ভারত উপমহাসাগরের নিয়ন্ত্রিত প্রিন্স এডওয়ার্ড দ্বীপপুঞ্জে দুটি আলোর ঝলক শনাক্ত করে। এটিকে ভেলা ইনসিডেন্ট বলা হয় এবং এটি দক্ষিণ আফ্রিকার সাথে সহযোগিতায় ইসরায়েলের একটি যৌথ পারমাণবিক পরীক্ষা বলে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়। তারা সম্ভবত ইসরায়েলকে সেখানে তার অস্ত্র পরীক্ষা করার অনুমতি দেয়, বিনিময়ে দক্ষিণ আফ্রিকা এই গবেষণার কিছু অংশ তাদের নিজস্ব প্রোগ্রামের জন্য পায়, যাদের তখনও কার্যকরী অস্ত্র ছিল না। 1980-র দশকের মাঝামাঝি সময়ে তারা হিরোশিমায় ফেলা বোমার আকারের প্রায় 6টি পারমাণবিক বোমা তৈরি করেছিল এবং ধারণা করা হয় যে তারা ইসরায়েলের সাহায্যে এই অর্জন করেছে, সম্ভবত তাদের বিপুল ইউরেনিয়াম সরবরাহের বিনিময়ে। দক্ষিণ আফ্রিকা তাদের অস্ত্র সম্পর্কে ইচ্ছাকৃতভাবে অস্পষ্টতা বজায় রেখেছিল যে তারা শত্রু দেশগুলির প্রতিরোধের জন্য ইসরায়েলের মতো পারমাণবিক বোমা থাকার কথা কখনো স্বীকার করেনি। কিন্তু 90-এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে কমিউনিস্ট হুমকি থেকে সুরক্ষার প্রয়োজনীয়তা হ্রাস পায় এবং বর্ণবাদী শাসনের অবসানের সাথে সাথে তারা পরবর্তী আসন্ন সরকারকে পারমাণবিক অস্ত্র হস্তান্তরের ভয় পায়। তাই তারা ইতিহাসে প্রথম দেশ হিসেবে তাদের পারমাণবিক বোমা ভেঙে ফেলা এবং নিষ্পত্তি করার সিদ্ধান্ত নেয় এবং তারপর বিশ্বের কাছে স্বীকার করে যে তাদের কাছে আসলেই পারমাণবিক বোমা ছিল। নকশাগুলি ধ্বংস করা হয়েছিল এবং সমৃদ্ধ ইউরেনিয়াম একটি পারমাণবিক স্থাপনার বল্টে আটকে রাখা হয়েছিল। যদিও 2007 সালে সশস্ত্র অনুপ্রবেশকারীরা স্থাপনাটি ভেঙে ফেলে এবং উপকরণ চুরি করার কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু তাদের থামানো হয়নি এবং আজও শঙ্কা করা হয় যে এই অস্ত্রযুক্ত ইউরেনিয়াম ভুল হাতে চলে যাবে। 1971 সালে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভারতের সাথে যুদ্ধে হেরে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে ওঠার পর 1970-এর দশকে এই প্রক্রিয়া শুরু করা নবম দেশ হবে পাকিস্তান। তাদের প্রধানমন্ত্রী বলেছিলেন যে ভারত যদি বোমা তৈরি করে তাহলে আমরা ঘাস খাবো অথবা পাতা খাবো, এমনকি ক্ষুধার্ত থাকবো, কিন্তু আমরা আমাদের নিজস্ব বোমা তৈরি করব। 1974 সালে ভারত যখন স্মাইলিং বুদ্ধ পরীক্ষা চালায়, তখন পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল কাদের খান ইউরেনিয়াম সমৃদ্ধকারে গোপন তথ্য চুরি করে পাকিস্তানে ফিরিয়ে আনে, যা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচির মূল ভিত্তি ছিল। চীনের কাছ থেকেও তাদের উল্লেখযোগ্য সহায়তা পাওয়া গিয়েছিল, যারা বোমা তৈরির জন্য দক্ষতা, উপকরণ, নীল নকশা সরবরাহ করেছিল। এর কারণ ছিল চীন ভারতের বিরুদ্ধে আরেকটি মিত্র চেয়েছিল, কারণ এটি তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একটি ছিল এবং পাকিস্তানকে অস্ত্র সরবরাহের সুবিধা দেখতে পেয়েছিল।
পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করতে আমেরিকা প্রাথমিকভাবে খুব কমই পদক্ষেপ নিয়েছিল, কারণ তারা তাদের সক্ষমতাকে অবমূল্যায়ন করেছিল। বরং আফগানিস্তানে সোভিয়েত আক্রমণের বিরুদ্ধে পাকিস্তান ছিল একটি গুরুত্বপূর্ণ মিত্র। আমেরিকা তাদের মিত্রতার ঝুঁকি নিতে চায়নি এবং পাকিস্তান অস্ত্র তৈরিতে মার্কিন সামরিক তহবিল ব্যবহার করছে এমন প্রমাণ থাকা সত্ত্বেও প্রায়শই চোখ বন্ধ করে রেখেছিল। 1998 সালে ভারত 5টি অশান্তিপূর্ণ ওয়ারহেডের বিস্ফোরণ ঘটায়, যার মধ্যে একটি থার্মোনিউক্লিয়ার বোমাও ছিল। এর মাত্র কয়েক সপ্তাহ পরেই পাকিস্তানও রাস্কো পর্বতমালায় ভূগর্ভে 5টি বোমার বিস্ফোরণ ঘটায় এবং তাদের প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে এবং তাদেরকে সর্বশেষ পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে। যদিও ভারত প্রথমে ব্যবহার না করার নীতি অনুসরণ করে, অর্থাৎ এগুলি কেবল প্রতিরোধের জন্য এবং তাদের উপর এই ধরনের অস্ত্র ব্যবহারের প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবহৃত হয়। পাকিস্তান প্রথমে ব্যবহার নীতি অনুসরণ করে, যা যথাযথ মনে করলেও ব্যবহারের অধিকার সংরক্ষণ করে এবং ইঙ্গিত দেয় যে তারা ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, এমনকি যদি কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার নাও করা হয়। যদিও এই নীতি অনেক দেশের জন্য উদ্বেগজনক, তবুও পাকিস্তানের জন্য এটি সফল প্রমাণিত হয়েছে, যার ফলে ভারত তাদের সংঘাতে অনেক দুর্বল প্রতিক্রিয়া দেখিয়েছে। কারণ পাকিস্তান কিভাবে প্রতিক্রিয়া জানায় এই ভয়ে। একজন ভারতীয় সামরিক মুখপাত্র বলছেন যে পাকিস্তানের প্রথম পারমাণবিক ব্যবহারের হুমকি ভারতকে প্রচলিত সামরিক হামলার বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করতে নিরুৎসাহিত করেছে। ডাচ পারমাণবিক পরিকল্পনা চুরি করার জন্য এবং পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে অভিহিত আব্দুল কাদের খান 2004 সালে স্বীকার করেছিলেন যে তিনি উত্তর কোরিয়া, ইরান এবং লিবিয়ায় অবৈধভাবে পারমাণবিক অস্ত্র প্রযুক্তি বিক্রিতে জড়িত ছিলেন। যেহেতু এই দেশগুলির কোনোটি পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অংশ নয়, তাই এই প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিস্তার নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি হয়। উত্তর কোরিয়া এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরির 10ম এবং শেষ দেশ হয়ে উঠেছে। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং তার শাসন ব্যবস্থার টিকে থাকা এবং দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ঠেকাতে বিশ্বের কাছে তার শক্তি প্রদর্শনের জন্য পারমাণবিক অস্ত্রকে অত্যন্ত গুরুত্ব বলে মনে করেছিলেন। 1950-এর দশকে সোভিয়েত ইউনিয়ন প্রাথমিকভাবে শান্তিপূর্ণ জ্বালানি উদ্দেশ্যে তাদের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্র তৈরিতে সহায়তা করে, যেখানে অনেক উত্তর কোরিয়ার বিজ্ঞানী সোভিয়েত ইউনিয়নে প্রশিক্ষণপ্রাপ্ত হন। চীন এবং সোভিয়েত উভয়ই অস্ত্র তৈরিতে সাহায্য করার জন্য উত্তর কোরিয়ার অনেক অনুরোধ প্রত্যাখ্যান করে এবং 1970-এর দশকে উত্তর কোরিয়া তাদের নিজস্ব বৃহৎ প্রাকৃতিক ইউরেনিয়াম মজুদ ব্যবহার করে তাদের নিজস্ব পারমাণবিক কর্মসূচি তৈরিতে মনোনিবেশ করে, যা অপরিহার্য প্রমাণিত হয় কারণ তাদের অন্য কোনো দেশ থেকে এটি সংগ্রহের উপর নির্ভর করতে হয়নি। 1980-র দশকের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র জানতে পারে যে উত্তর কোরিয়ায় অস্ত্র তৈরিতে ব্যয়িত পারমাণবিক জ্বালানি ব্যবহার করছে। এরপর 90-এর দশকে উত্তর কোরিয়া গোপনে অস্ত্র তৈরি এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন বিলম্বিত করার পরেও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করে। 1994 সালে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের হালকা জলের চুল্লি অফার করে, যা শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি উৎপাদনের অনুমতি দেবে। যদিও তাদের বর্তমান গ্রাফাইট চুল্লির মতো অস্ত্র তৈরিতে এগুলি ব্যবহার করা খুব কঠিন করে তুলবে। উত্তর কোরিয়ানরা প্রথমে এই চুক্তিতে সম্মত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে আস্থার অভাবের কারণে 2002 সালে এটি ভেঙে যায়। চুক্তি লঙ্ঘন করে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এর ফলে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে পরমাণু বিস্তার রোধ চুক্তি থেকে সরে আসে এবং তার অস্ত্র কর্মসূচি অব্যাহত রাখে। 50-এর দশকে সোভিয়েত ইউনিয়নের কাছ জ্বালানি বিষয়ে প্রাথমিক সহায়তার পাশাপাশি চীনের কাছ থেকেও তাদের কিছু সীমিত সহায়তা ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তান, যেমনটি আগে উল্লেখ করা হয়েছে, যা তাদের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। 2005 সালে কিম জং ইল কার্যকরী পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে দাবি করেন এবং পরের বছর 2006 সালের অক্টোবরে তারা তাদের প্রথম সফল পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে। যদিও এটি আনুমানিক 0.5 কিলোটনে এত ছোট ছিল যে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এটি সঠিকভাবে বিস্ফোরিত হয়নি এবং সম্ভবত এটি ত্রুটিপূর্ণ ছিল। 2009 সালে কিম জং ইলের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটতে থাকলেন, যাকে শক্তি প্রদর্শন বলে মনে করা হয়। তারা দ্বিতীয়টি আরও অনেক শক্তিশালী এবং 2013 সালে তৃতীয়টি বিস্ফোরণ ঘটায়। তারপর 2016 এবং 2017 সালে এটি তাদের প্রথম থার্মোনিউক্লিয়ার বোমা পরীক্ষা করে। এখন যখন এই 10টি দেশ নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, তাদের মধ্যে আরও অনেক দেশ প্রতিরক্ষা এবং প্রতিরোধের জন্য জোটের অধীনে অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্র ধারণ করেছিল। কোল্ড ওয়ারের সময় মার্কিন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, তুরস্ক, গ্রিস, ডেনমার্ক, গ্রিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন, তাইওয়ান, কানাডা, মরক্কো এবং পুয়ের্তো রিকোতে পারমাণবিক অস্ত্র ধারণ করেছিল। যদিও এর মধ্যে কিছু ছিল সংক্ষিপ্ত এবং তাদের মধ্যে কিছুতে কেবল পারমাণবিক অস্ত্র ধারণকারী যানবাহন ছিল। যদিও কোল্ড ওয়ারের শেষের দিকে এর বেশিরভাগই সরিয়ে নেওয়া হয়েছিল, মার্কিন পরমাণু অস্ত্র আজও বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড এবং তুরস্কে রয়েছে। সোভিয়েত ইউনিয়ন তাদের সোভিয়েত প্রজাতন্ত্রগুলিতেও উল্লেখযোগ্য পরমাণু মজুত করেছিল, যা বেশিরভাগই ছিল ইউক্রেনে এবং বাকিগুলি ছিল বেলারুশ, লাটভিয়া,
লিথুনিয়া এবং এস্তোনিয়া, জর্জিয়া এবং আর্মেনিয়া, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান এবং কিউবায়। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে এগুলি সবই সরিয়ে ফেলা হয়েছিল এবং ভেঙে ফেলা হয়েছিল। যদিও 2023 সালে রাশিয়া আবার বেলারুশে আনুমানিক 130টি পরমাণু অস্ত্র সরবরাহ করেছিল। আরও বেশ কিছু দেশ আছে যারা নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির কাজ করছিল এবং আন্তর্জাতিক চাপ বা সম্পদের অভাবের কারণে কাজটি ত্যাগ করে। এর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, সুইডেন, রোমানিয়া, আলজেরিয়া, লিবিয়া, ইরাক, ইরান, মিশর, সিরিয়া, তাইওয়ান এবং জাপান। এই দেশগুলির মধ্যে অনেকগুলি প্রযুক্তির সাফল্যের খুব কাছাকাছি ছিল, বিশেষ করে ইরাক, সিরিয়া এবং ইরান, যারা প্রত্যেকেই উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিল। কিন্তু ইসরায়েল ক্ষেপণাস্ত্র এবং সাইবার আক্রমণের ফলে তাদের সকল স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছিল। ইরানকে পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে পরবর্তী দেশ হিসেবে ব্যাপকভাবে অনুমান করা হচ্ছে, কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বী ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ায় এটি প্রতিরোধ করতে খুবই আগ্রহী। সৌদি আরবের নেতা মোহাম্মদ বিন সালমানও একাধিকবার বলেছেন যে নিঃসন্দেহে ইরান যদি এগুলো পায় তাহলে তারাও পাবে। সৌদি আরব ইতিমধ্যেই পারমাণবিক শক্তি কর্মসূচিতে কাজ করছে এবং অবশ্যই তাদের অস্ত্র তৈরির জন্য তহবিল এবং উপায় রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে বলা হচ্ছে ইরান সম্ভবত পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। জাপানকে বিশ্বের সবচেয়ে সক্ষম দেশগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়, যারা চাইলে খুব সহজে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। তাদের কাছে সবচেয়ে উন্নত পারমাণবিক শক্তি, প্রযুক্তি এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে, তবে তারা বর্তমানে শান্তির নীতি গ্রহণ করেছে। আর্জেন্টিনা এবং ব্রাজিল উভয়ই অবকাঠামো এবং প্রযুক্তি তৈরির মাধ্যমে তাদের উন্নয়ন সম্পন্ন করার অত্যন্ত কাছাকাছি ছিল। কিন্তু মজার বিষয় হলো মেক্সিকো tlatelolco চুক্তির প্রস্তাব করেছিল যাতে সমগ্র ল্যাটিন আমেরিকা পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয় এবং ফরাসি গায়ানা ছাড়া এই অঞ্চলের প্রতিটি দেশ অবশেষে এতে স্বাক্ষর করে, কারণ এটি প্রযুক্তিগতভাবে ফ্রান্সের একটি অঞ্চল যা একটি পারমাণবিক অস্ত্রধারী দেশ। যদিও এই অঞ্চলটি এখনও চুক্তির অংশ হিসেবে বিবেচিত হয় এবং ফ্রান্স সেখানে পারমাণবিক অস্ত্র মজুত করে না, তারপর থেকে বিশ্বজুড়ে একই রকম চুক্তি রয়েছে যা কোনো পারমাণবিক অস্ত্র হোস্ট, বিকাশ বা পরীক্ষা না করার বিষয়ে সম্মত হয়েছে, যেমন দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে রোটোঙ্গা চুক্তি, আফ্রিকান মহাদেশকে কেন্দ্র করে পেলান্ডাবা চুক্তি, মধ্য এশিয়াকে কেন্দ্র করে আধা প্ল্যাটনিস চুক্তি, দক্ষিণ পূর্ব এশিয়াকে কেন্দ্র করে ব্যাংকক চুক্তি এবং অ্যান্টার্কটিকা চুক্তি, যা কোনো সামরিক কার্যকলাপ নিষিদ্ধ করে। তবে এই চুক্তিগুলি কার্যকর হলেও বিশ্বের বেশিরভাগ পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্র তাদের সাবমেরিনের ভেতরে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে। তার অর্থ হলো এগুলো যে কোনো সময় সমুদ্রের ভেতরে সর্বত্র এবং যে কোনো স্থানে গোপনে লুকিয়ে থাকতে পারে। এটি সবচেয়ে শক্তিশালী প্রতিরোধক হিসেবে কাজ করে, কারণ কোনো দেশের উৎক্ষেপণ কেন্দ্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেলেও সাবমেরিনগুলি প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত থাকে, কারণ এগুলো ধ্বংস করা অসম্ভব। পারমাণবিক অস্ত্র তৈরি করা একটি অত্যন্ত ব্যয়বহুল এবং স্পষ্ট প্রক্রিয়া। 1979 সালের ভেলা ইনসিডেন্টে আমরা যেমন দেখেছি, 70-এর দশকে মেঘের আড়ালে ভারত মহাসাগরের মাঝখানে খুব ছোট একটি বিস্ফোরণও মার্কিন স্যাটেলাইটের দ্বারা ধারণ করা হয়েছিল। যদিও আপনি কল্পনা করতে পারেন যে স্যাটেলাইট অত্যাধুনিকতার সাথে আজকের নজরদারির স্তর কত। এমনকি যখন সেই ডুবোজাহাজটি আটলান্টিকের তলদেশে বিস্ফোরিত হয়েছিল, তখনও মার্কিন নৌবাহিনী এটি শনাক্ত করতে সক্ষম হয়েছিল। তাই বিশ্বকে না জানিয়ে গোপনে পারমাণবিক কর্মসূচি রাখা খুবই কঠিন। কিন্তু যদিও সেই 10টি দেশ এই প্রক্রিয়াটি সম্পন্ন করেছে, তবুও তালিকায় আরও কিছু দেশ যুক্ত হওয়া সম্ভবত সময়ের ব্যাপার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন আর এখনই সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটিকে, যেন সকল আপডেট চলে যায় সবার আগে আপনার কাছে। আপনি যদি জানতে চান 13,000 বছর আগে বিলুপ্ত হওয়া প্রাণী কিভাবে পৃথিবীতে ফিরে এলো, তাহলে ডান পাশের ভিডিওতে ক্লিক করুন।